বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চূড়ান্ত ঘটনা ঘটে গেছে। মির্জা ফখরুল রাজনীতিতে অযোগ্য হয়ে পড়েছেন। মির্জা ফখরুলের আর রাজনীতির সুযোগ নাই বলে আমি মনে করি। তার রাজনীতির ইতি ঘটেছে। একটা কথা আছে না উস্তাদের মাই শেষ রাতে, ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুলকে বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের আর ভালো লাগে না এটা, সে ওইখান থেকে বের হয়ে গেছে। সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন না, তিনাকে দিবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা কর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসেবে আজকে ঘটেছে। গুলি মেরেই যেই জেনারেশনকে আটকানো যায় নাই, দাবায় রাখা যায় নাই, তো সেই জেনারেশনকে আপনি একটা ডিম মেরা কেমনে আটকায় রাখবেন? No. I have to report to the police. I need to go to the FBI. This is our country. The terror can stand like. Yes. Yes. আমি দেশে গেছিলাম, একটা দিন আওয়ামী লীগের মানুষের মৃত্যু করেছি, আমার বাড়িতে নামে মামলাকে মুক্তি দিয়ে দিচ্ছি। এখানে এসেছে আমি কোনো কিছু বলি নাই। আমি কিসের বিএনপি আওয়ামী লীগ চিন্তা করছি, আপনি কত সরকার কিসের বিএনপি আমি আপনার না শুনবে না সিরাজকে আমি আপনি আমাকে নিয়ে, আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন। রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একটা বুইড়া খারাস হয়ে গেছে। বুইড়া খারাস বলছে কি যে জামাত নাকি 30টা আসন চাইছে বিএনপির কাছে, 30টা আসন না পাইয়া জামাত এখন পিআর চা। এই কথার প্রতিবাদ করেছেন জামাতের মহাসচিব। ঠিক আছে, মির্জা ফখরুলকে বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের আর ভালো লাগে না এটা, সে ওইখান থেকে বের হয়ে গেছে। সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন না, তিনাকে দিবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা কর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসেবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসেছেন, হাসান আল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা আরো বড় ধরনেরই করার তাদের প্ল্যান ছিল। এটা গতকালকে একটা মিটিং হয়েছে। সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না। আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূস নিয়ে বলবে। আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মিশে, মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন, আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ারে 2 বছর জেল খাটাইছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল এই বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এখানে আসো, ওই বিভিন্ন দেশে দেশে গিয়ে ঈদ দাও, সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না। আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর, আক্তার আর হচ্ছে গিয়ে যারা। পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে, সবকিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসান আল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনূসের বহরে এসেছেন তিনি। এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে, এখানকার দূতাবাসে যারা আছে, এদের মধ্যে অনেকে জড়িত। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় আপনার? এখানে চাকরি করে এখনো 80% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে। আপনি সরান নাই। এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, বদমাইশ একটা বদমাইশ, সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনে বসিয়ে রেখেছে। মাল নিচ্ছে, লোক দিচ্ছে, মাল নিচ্ছে, লোক দিচ্ছে, ইয়া দিয়ে তারপরে তৌহিদ এগুলো করছে। তো তৌহিদ মিয়া, তারপরে এই সরকারের যারা যারা আছে, কারা কারা চুরি করছে, কি করছে, এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে।
ডক্টর ইউনূস, আপনি দুদু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলো সাদা চামড়া যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে, আমাদের ম্যানার্স শিখায় তারা। তো আপনি তো ওই চোরেদের কাছ থেকে ভিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনোই নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে শিখবেন, সে যা করা সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে। এই মুহূর্তে মির্জা ফখরুল সাহেব সবচেয়ে আলোচিত ব্যক্তি। এই আলোচনাটা হচ্ছিল গত 2 দিন যাবৎ, যখন উনি ডক্টর ইউনূস স্যারের সাথে বিদেশ যাত্রা আরম্ভ করে ওই টাইম থেকে নিয়ে শুরু হয়েছে এই আলোচনা। প্রথম আলোচনাটা কি, বিএনপি কেন রাজি হইলো, মানে ফখরুল সাহেব কেন রাজি হইলো? উনাকে তো নিয়ে যাচ্ছে বডিগার্ড হিসাবে, কারণ ইউনূস স্যারের তো কোনো দল নাই, আর ফখরুল সাহেব হচ্ছে সবচেয়ে বড় দলের নেতা। উনাকে যদি নিয়ে যায় তাহলে উনার দলের লোকজন আমেরিকাতে উনাকে সেভ করবে, মানে ডক্টর ইউনূস স্যারকে সেভ করবে। লোকজন ওই যে হামলা যদি করে, ওই কারণে উনাকে নিয়ে গেছে। এই বয়ানটাই তো দিয়ে আসতেছিল আমাদের এই টক শোতে গত 3-4 দিন যাবত সবাই। দেখেন ওই দলের বড় নেতাকে কে সেভ করলো? উনার নিজের দলের লোকজন পারে নাই। অডিও কলে একটা কথা শুনছেন না, মারুফ নামে একটা ছেলের ভয়েস, যে আমরা ছাত্র শিবির আছি এখানে, কোনো ভয় নাই স্যার, কোনো ভয় নাই। মির্জা ফখরুল সাহেবকে ছাত্র শিবিরের একটা ছেলে আগলে ধরে নিয়ে যেতেছিল, খেয়াল করছেন? জামাতে ইসলামের আব্দুল্লাহ তাহের সাহেবকে জামাতের লোকজন বুঝছেন এমন ভাবে নিয়ে গেছে, কেউ ট্যারি পায় নাই। আর যারা ডিম নিয়ে দাঁড়ায় ছিল তারা সামনে পায়ে গেল কারে? আক্তার হোসেনকে। আক্তার হোসেনকে ডিম মারছে, আমাদের যারাকে খুবই গালাগালি করছে, তাসলিম যারাকে যা তা ভাষায় গালাগালি করছে। এখন দেখেন, ডিম মারবে, গালাগালি করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের নেত্রীকে দেশ থেকে তাড়াইছে এরা। এদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করবে? ডিমই তো মারবে, জুতা যে মারে নাই এটাই তো বড় কথা। ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে? বলেন, আপনারা কি এরকম কিছু ভাবছিলেন যে না আমরা এয়ারপোর্টে নামলেই আওয়ামী লীগের সবাই এসে আমাদেরকে ফুলের মালা দিবে? তা তো না, ডিম মারাটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু বিএনপির ওরা কোথায় ছিল? ওদেরকে তো দেখছি আমরা ভিডিও ফুটেজে। আসল ঘটনা হয়েছে কি জানেন, ওরা না খুব সকাল সকাল আসতে পারে নাই, অনেক সকালে এসা আওয়ামী লীগ 4 নম্বর টার্মিনাল দখল করে ফেলাইছে। তাহলে বিএনপির কর্মীরা কোথায় ছিল? বিএনপির কর্মীরা 4 নম্বর টার্মিনালে জায়গা না পায়া 8 নম্বর টার্মিনালে দাঁড়াইছে এবং ভিতরে খবর পাঠাইছে যে আমরা সবাই এই জায়গায় আছি, কিন্তু ওই খবর তাদের কাছে পৌঁছায় নাই। মির্জা ফখরুল সাহেব, আব্দুল্লাহ তাহের সাহেব এবং আক্তার হোসেন যারা সবাই 4 নম্বর টার্মিনাল যায় বাইরেছে। আর বাইরে ভাই বুঝছেন বাঘের মুখে পড়ছে। হ্যাঁ, এখন ক্ষুধার্ত বাঘ তো আওয়ামী লীগের ওরা, ওদের নেত্রীকে দেশ থেকে বাইর করে দিচ্ছেন। আপনাদের কি গলার মালা দিবে? গলার মালা দিবে না, ডিমই মারবে। কিন্তু তেমন কোনো প্রস্তুতি ছিল না। ওখানে 2-3 জন পুলিশ দেখছি, আর ওইখানে 2-3 জন পুলিশ দেখছি, তারা তেমন বাধা দেয় নাই। কারণ কি জানেন, এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে তো ওইখানে। আর ডিম মারাটা ওইখানে খুব একটা সিরিয়াসলি নেয় না। ওই ডিম মারার কারণে একজনকে আবার ধরছিল দেখলাম, এরপরে দেখলাম তারা আবার ছাইরাও দিছে। সে আবার একটা প্রাইভেট চ্যানেলে দেখলাম ইন্টারভিউ দিতেছে। ও তো এখন হিরো আওয়ামী লীগের তরফ থেকে। আওয়ামী লীগ কোনো একদিন ক্ষমতা আসলে ও তো মন্ত্রী হবে, এরকম চিন্তা ভাবনা করতেছে। আর আওয়ামী লীগ যে ফিরত আসবে, আসতে পারে, এটা বড় দলের বড় বড় নেতাদের কথা থেকে বোঝা যায়। এর মধ্যে একটা কথা তো ভাইরাল হয়ে গেল চারিদিকে। ভারতের এই সময় নামে একটি পত্রিকায় মির্জা ফখরুল সাহেব ইন্টারভিউ দিছে। আমার মনে হয় আমেরিকা যাওয়ার আগে এই ইন্টারভিউ, ওইখানে অনেক রকম প্রশ্ন ছিল, কিন্তু যে কথাটা বেশি ভাইরাল হয়ে গেছে চারিদিকে, যে উনি বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ বহিষ্কারক এটা আমরা চাই না, এবং জাতীয় পার্টিকে ওরা নির্বাচনে চায়, কেউ নিষিদ্ধ হোক এটা চায় না, এরকম একটা কথা বলছে। আর এই কথাটা শোনার পর সবাই বিএনপির সাথে ভারতকে জড়ায়া বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। ফখরুল সাহেবকে তো ধুয়ে দিচ্ছে চারিদিক থেকে। সবাই একটাই প্রশ্ন, তাহলে কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে বিএনপি ছিল না? যদি বিএনপি থাইকাই থাকে তাহলে বিএনপি তো তারাইলো আওয়ামী লীগকে এই দেশ থেকে, শেখ হাসিনাকে তারাইলে যদি থাইকা থাকে, তাই না? ওনারা তো নিজেরাই বলে যে আমাদের 450 শহীদ হয়েছে। তাহলে 450 শহীদ হয়েছে কি কারণে? হাসিনাকে তাড়াইতে যায়। এখন উনি বলতেছে যে না, ওনারা নির্বাচন করতে পারবে, রাজনীতি করতে পারবে, ওনারা নিষিদ্ধ হোক এটা উনি চায় না, এবং তার সাথে ওনাদের দোসর জাতীয় পার্টি তাকেও নির্বাচনে চায়। কেন চায় এখানে একটু বুঝতে হবে আপনাদেরকে। এই চাওয়াতে বুঝছেন সবাই ওনাদের বিরুদ্ধে চলে গেছে, এবং জামাত ইসলামও কিন্তু কঠিন জবাব দিছে। কঠিন জবাব এই কথার দেয় নাই। কঠিন জবাবটা আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বা জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা তা না। ওই ইন্টারভিউতে ফখরুল সাহেবের এই সময় পত্রিকায় যে ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউতে আরেকটা কঠিন কথা আছে, যেটা কঠিন প্রতিবাদ করছে জামাত ইসলাম। জামাত ইসলাম রুখে দিবে ভাই, আপনি যেখানে অন্যায় দেখবেন সেখানেই রুখে দিবে। যাই হোক, কি কথাটা ছিল সেটা বইলা নিয়ে তারপর অন্য কথায় আসি। এই সময় ওনাকে প্রশ্ন করছে ফখরুল সাহেবকে যে জামাতের সঙ্গে তো আপনারা একসঙ্গেই ছিলেন, নির্বাচন করছেন অতীতে, আপনারা তো একই প্ল্যাটফর্মে ছিলেন, এখন দূরত্বটা কেন? ওনারা কেন আপনাদের বিরুদ্ধে এই যে মিছিল করতেছে, মিটিং করতেছে? ফখরুল সাহেব জবাব দিছে যে ওনারা আমাদের কাছে 30টা আসন চাইছিল, আমরা ওইটা রাজি হই নাই। রাজি না হওয়াতে ওরা পিআর সিস্টেমের একটা বাহানা সামনে আইনা রাজপথে এই নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়ছে।
এই কথাটা বলছে মির্জা ফখরুল সাহেব। এখন এই কথাটা সত্যি সত্যি উনি বলছে কিনা জামাত তো শিওর না। জামাত কি সুন্দর একটা প্রতিবাদ করছে জানেন, উনি প্রতিবাদের আগেই লেখছে যদি আপনি বলে থাকেন, মানে মির্জা ফখরুল সাহেব যদি ইন্টারভিউতে এই কথাগুলো বইলা থাকে তাহলে আমরা কঠিন প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি উনি নিজের মুখে এসে বলবে এই কথাগুলো উনি বলে নাই। আর যদি বইলা থাকে সেটাও যেন উনি বলে, তাহলে আমরা রাজনৈতিক ভাবে এটার জবাব দিব। হ্যাঁ ভাই, কঠিন কথা না। 33টা আসন চাইছে, জামাত ইসলাম থেকে স্পষ্ট ভাষায় বলছে কার সঙ্গে আলাপ হয়েছে, আমাদের দলের কার সঙ্গে আলাপ হয়েছে সেটার প্রমাণ দিতে হবে। কোথায় বসে আপনার সাথে আলাপ হলো, কার সঙ্গে আলাপ হলো, এই 30টা আসন নিয়ে সেটা খুইলা বলেন, জাতির সামনে ওপেন করেন। যদি ওপেন না করেন ধরে নেবো আপনারা মিথ্যাবাদী, মিথ্যা রাজনীতি করেন। দেখছেন কি কঠিন জবাব দিছে না? দেওয়া উচিত ভাই, দেওয়া উচিত। এইটা কোনো কথা? হ্যাঁ মির্জা ফখরুল সাহেব, আপনি যদি এমন ভাইবা থাকেন যে 33টা আসন 50টা আসন ওনাদেরকে দিয়ে দিলে ওনারা আপনাদের সঙ্গে রাজনীতি করবে, ওই পর্যায়ে এখন নাই। তো ওই পর্যায়ে এখন নাই, ওনাদের অবস্থানটা ওইখানে না থাকলো আপনারাই ঠেইলা ওনাদেরকে উপরে উঠাই দিচ্ছেন। হ্যাঁ, 5ই আগস্টে যখন এই ছাত্ররা চ্যানেল 24 থেকে আপনাদের লিডারকে মানে তারেক রহমান সাহেবকে ফোন দিছিল, উনি যদি বলতো 12 ঘন্টা ওয়েট করো আমি আসতেছি, তাহলে কি ডক্টর ইউনূস স্যার আসে? আসে না ভাই, অন্যরকম একটা সরকার তৈরি হয়, তাই না? আপনারা আসেন নাই বলে ডক্টর ইউনূস স্যার আসছে, আর ডক্টর ইউনূস স্যার আসার পর সবাই ডক্টর ইউনূস স্যারের পিছনে লাগিয়ে গেল। ইন্ডিয়া থেকে প্রথম লাগলো, তারপরে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বিভিন্ন টক শুতে যায় এবং আপনাদের কথাবার্তায় আমরা বুঝা নিছি এই যে আপনারা সংলাপে বসছেন মাসের পর মাস, ফলাফল কি? ফলাফল তো শূন্য। শূন্য বলেই তো আজকে এই বিভাগ। তার মানে কি আমরা বুঝা নিছি এই যে আওয়ামী লীগের প্রতি দরদ, জাতীয় পার্টির প্রতি দরদ এবং এই যে ছুপ্পুর সাহেবের প্রতি দরদ এবং মুজিববাদী যে সংবিধান ওইটার প্রতি দরদ, এই যে দরদে দরদে আপনারা ভালোবাসায় এমন ভাবে ছড়াই দিচ্ছেন এবং দরদে দরদে আপনাদের ভালোবাসা যেটা আপনারা জানাইতে চাইছেন, ভালোবাসার উল্টা পিঠ তো ঘৃণা, এটা কেন মনে রাখলেন না? আপনাদের এই ভালোবাসাটা জনগণ নিতে পারতেছে না ভাই। ভাই ব্রাদার, একটু চিন্তা করেন, যদি ছাত্র শিবির না থাকতো, জামাত ইসলাম না থাকতো, তাহলে কি দিল্লি আবার জায়গা বসতো না? এই দেশে ঠেকায় রাখতে পারতেন শেখ হাসিনাকে? নিশ্চয়ই কেউ ঠেকায় রাখতে পারতেন না। আমার মনে হয় ওই যে হেলিকপ্টার দিয়ে উড়ে গেল সেটারও প্রয়োজন হইতো না যদি ছাত্র শিবির আর জামাত না থাকতো। ওনারা ছিল বলেই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। 71-এ দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, আর 24-এ দেশ স্বাধীন হয়েছে ভারত থেকে। এটা ভুলে গেলে হবে না, আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ পাইছি। আর গত প্রায় 1.5 বছর, হ্যাঁ প্রায় 1.5 বছর হয়ে গেছে, এই 1.5 বছর ভারত মুক্ত বাংলাদেশটাকে কারা বুকে আগলায় ধরে রাখছে? একটু চিন্তা করেন, আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। ছাত্র শিবির জামাত যদি না থাকতো তাহলে কি ঠেকায় রাখতে পারতেন শেখ হাসিনাকে? নিশ্চয়ই না। দেখেন, আমরা ভারত মুক্ত হয়েছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই 1.5 বছরের দিকে তাকান একটাবার, কত অশান্তি, কত অশান্তি, তাই না? আর এইসব অশান্তি দেখা ওনারা বলে আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, এই বয়ানটা সামনে চলে আসে। আমরা যখন বলি যে না ওরা নির্বাচন করতে পারবে, আমরা ওদেরকে নিষিদ্ধ করব না, তখন তো ওরা অটোমেটিক সাহস পায়। ওই সাহস পায় বইলাই এত মিছিল বাইর হয়, এই সাহস পায় বইলাই ওই আমেরিকাতে ডিম মারছে, গালাগালি করছে। এখানেও দেখেন আপনারা হেরে গেলেন। আপনাদের লোকজন তো ফখরুল সাহেবকে সেভ করতে পারলো না, সেভ করলো কিন্তু সেই ছাত্র শিবির, সেই জামাত। ওইখানেও কিন্তু ওদের একটা জয় হয়ে গেল, পয়েন্ট পাইছে তো ভাই, পয়েন্ট। এরকম পয়েন্ট পাইতে পাইতে যখন একসাথে যাবে না, তখন আর কেউ রুইখা দাঁড়াইতে পারবেন না। কেন ভুল রাজনীতি করতেছেন? কেন জনগণের মন বুঝতে পারতেছেন না আপনারা? নাকি সেই ক্ষমতাই হারায় ফেলাইছেন? আমার মনে হয় ক্ষমতা হারায় ফেলাইছেন। মানুষের বয়স হয়ে গেলে না কিছু কিছু ক্ষমতার লোপ পায় ভাই। আমারও অনেক কিছু মনে থাকে না। আমার মনে আছে একবার শিবলি সাদিক সাহেব, খুব বড় ডাইরেক্টর, আমাকে বলতেছিল যে এই মিয়া তুমি তো সিনিয়র হইছো, জুনিয়রদের সাথে এত মিশো কেন? আবার দেখি ওদের সঙ্গে দাঁড়ায় সিগারেটও খাও, তুমি তো এখন সিনিয়র মিয়া, এগুলো মেনটেন করবা। আমি উনাকে হাইসা উত্তর দিছিলাম যে আপনাদের সঙ্গে মিশলে না আমি বুড়া হয়ে যাবো। হ্যাঁ ভাই, বুড়াদের একটা সীমাবদ্ধতা থাকে। ওদের সঙ্গে বসবেন, খালি আলাপ, কোন ব্যাংকে কত টাকা জমাইছিলাম খালি আলাপ শুনবেন। ওইখানে 5 কাঠা জমি রাখছিলাম, এটা এখন বেচা ওইখানে একটা জমি কিনুম, ছেলেরে বিদেশ পাঠাইতে হবে, এই যে বাতের ব্যথা, কোমর ব্যথা, ডাক্তারের কাছে গেছিলাম, রাস্তা জাম, এইসব আলাপ করে লাভটা কি? ওই আলাপ গুলাই তো করে। ঠিক যেমন আমাদের দেশের এই যে বয়স্ক নেতারা, ওদের কোনো বয়ান নাই। ওদের বয়ান কি? ওই বয়ান একটাই, জামাতের বদনাম করতে হবে, ছাত্র শিবিরের বদনাম করতে হবে, কেন খাট দিবে, কেন টেবিল দিবে, কেন ফ্যান দিবে, কেন এসি দিবে, এইসব কথা বলতে হবে। আর এই কথাগুলা ভাই পজিটিভ হয়ে যায়। আপনারা যা বলতেছেন, যত নেগেটিভ কথাই বলেন না কেন, মানুষ কিন্তু একটা পজিটিভ থিম বাইর করে নেয়, মানুষ পজিটিভলি নিতেছে। কারণ ওনারা তো চোখে দেখতেছে যে তারা ভালো কাজ করতেছে, তারা কোনো অন্যায় কাজ করতেছে না। নিজের চোখে গত 1.5 বছর দেখছে। গত 54 বছরে শিবির জামাত মানুষের মনে, এই দেশের মানুষের মনে যতটুক জায়গা করে নিছিল, মনে করেন যদি এতটুক দিয়া থাকে, গত 1.5 বছরে এতটুক দিয়া ফেলাইছে, তো অনেক দূর আগায় চলে গেছে। এই আগায় যাওয়ার সুযোগটা পাইছে কেমনে জানেন? বড় দলের নেতা বাংলাদেশে নাই, উনি থাকে বিদেশে। বিদেশ থেকে এত বড় দলকে কি পরিচালনা করা যায় ভাই? যায় না, যায় না। আপনারা নিজেরাও বুঝেন। আমাকে এক সাধারণ লোক কি বলছে জানেন? যে স্যার, তারেক রহমান সাহেব যদি ঢাকায় চলে আসতো, ওনার মায়ের কাছে ওনার মায়ের দোয়া পাইতো। আমি কেন, ওনার মায়ের ওনারা দোয়া করে না? স্যার যতই করুক, এই মা কি না করছে তাদের জন্য। এক সন্তানকে হারাইছে কোকোকে, মা তখন জেলখানায়, আরেক সন্তান
সন্তান বিদেশে, তাকে কত অত্যাচার করছে, জুলুম করছে, এবং খালেদা জিয়া তখন আপোষ করতে বাধ্য হয়েছে, আপোষহীন নেত্রী আপোষ করতে বাধ্য হয়েছে, মা খালেদা জিয়া বাধ্য হয়েছে ছেলের জন্য বলতে যে আমার ছেলে আর কোনো রাজনীতি করবে না, এরকম বনসই দিয়া উনাকে বিদেশ পাঠিয়ে দিছে। কিন্তু 5ই আগস্টের পর যদি উনি চলে আসতো, ওই সাধারণ লোকটি বলতেছে আমাকে, একেবারেই সাধারণ লোক ভাই, উনি আমাকে বলতেছে যদি চলে আসতো মায়ের দোয়া পাইতো, মায়ের খেদমত করলে উনি যে দোয়াটা পাইতো, এই দোয়াতেই উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। এই দোকানদারের এই কথাটা ভাই আমি ফেলে দিতে পারি নাই। আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে কথাটার অনেক গভীরতা আছে ভাই, হ্যাঁ খুব গভীরতা আছে। আমরা সাধারণ ভাবে বলি না, যতদিন মা বেঁচে আছে ততদিন কোন শত্রুই সন্তানের কোন ক্ষতি করতে পারে না, এরকম বলি তো ভাই। এই কথাগুলো ভাই নতুন কথা না, এই কথাগুলো খনার বচনের মতো 100 বছর পুরনো কথা। আমার বিশ্বাস ওই দোকানদারের কথাটা, ওই সাধারণ মানুষের কথাটা যদি আপনি একবার ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন উনি এই কথাটা বললো। যাই হোক, শুধু ফখরুল সাহেব কেন, ওনাদের অনেক সাহেবই অনেক রকম উল্টা পাল্টা কথা বইলা ওই দলটাকে বুঝছেন মানুষের কাছে একটা হাসির খোরাক বানায় ফেলাইছে। আপনার কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে। আপনারা বলেন পিয়ার সিস্টেম বুঝেন না, এটা খায় না মাথা দেয়। এখন ওই পিয়ার সিস্টেম নিয়েই দেখেন জামাত ইসলাম রুইখা দাঁড়াইছে। ওনারা পিয়ার সিস্টেম চায়, একবারের জন্য হইলেও চায়, উচ্চ কক্ষ হইলেও চায়, নিম্ন কক্ষ হয়তো আপনাদের সাথে আপোষ করবে, কিন্তু আপোষ করবে না কোথায়? জুলাই সনদপত্র নিয়ে কোন রকম আপোষ করবে না। হয়তো স্থানীয় নির্বাচন নিয়েও আপোষ করতে পারে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো আপোষ হবে না। জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র না পাওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না ভাই, নির্বাচন হবে না। আপনাদেরকে আজকে লাইভে বাংলাদেশের যারা বিদেশে অবস্থান করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা আছেন, সবার প্রতি আমি একটা অনুরোধ করতে চাই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের পালিয়ে থাকা লীগ বা জটিকা লীগ বা গণহত্যাকারী লীগ বা মানবতা বিরোধী অপরাধে যুক্ত লীগ বাংলাদেশের সবচেয়ে বড় আপনার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ বিতরণ করেছে তাদের সন্ত্রাসের কারণে, লুটপাট, নৈরাজ্য, খুন-গুমের কারণে। কিন্তু বিদেশে পালিয়ে থাকা এই কুকুরগুলা রীতিমতো বাংলাদেশিদেরকে হেনস্থা করার উৎসবে মেতে উঠেছে। কতটা মানসিক বিকারগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত এবং অধপতিত হলে তারা এই কাজগুলো করে। মনে করবেন না, প্রথমে বলে রাখি যে এটা আওয়ামী লীগের শক্তির প্রদর্শন, না, দ্যাটস নট দ্য কেস। ইত্রামি এবং তাদের বেপরোয়া আচরণ, তাদের পরিণতি আরো বিদেশেও তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়া তারাই সবার আগে এটা মানে আপনার এই শুরু করেছে এবং তারাই সেটা আপনার ইনিশিয়েট করেছে এবং তাদের মাধ্যমেই সেটা হবে। আজকে আমি আপনাদেরকে বিএনপি, জামাত সহ যারা বিদেশে আছেন, পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রে আছেন, আপনারা জানেন উই আর বিল্ডিং এ কেস এগেইনস্ট দেম টু ব্যান আন্ডার টেরোরিজম অ্যাক্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনাদের কাছে অনুরোধ, যদি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের মাটিতে কাউকে আপনি হেনস্থা করতে চায়, মনে রাখবেন আপনি মার প্রয়োজনে 2-1 মার নিয়ে আসবেন, তবে আইনের আশ্রয় নেবেন, আইনের মাধ্যমে রেকর্ড রাখবেন। উই নিড দ্য রেকর্ড অফ দ্য ইনসিডেন্টস অফ দ্য ক্রাইম। আপনি 5 কটা দাঁত ফেলে দিচ্ছেন, উই ডোন্ট নিড দ্যাট। We need the records. Please guys, understand. আমরা রেকর্ড দরকার তাদের সন্ত্রাসী আচরণের। We are building the case to ban them in the United States under Terrorism Act of the United States, right now proposed by the Trump administration, ladies and gentlemen. আমরা চিহ্নিত করেছি, it is under watch right now by FBI, by the Department of Homeland Security, because they are causing the threat to the American citizens in the United States. Therefore, they should be banned. They should not carry out or continue their political activities, these terrorist activities on the soil of the United States, ladies and gentlemen. We are moving on. আমি বিএনপির নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে অনুরোধ জানাচ্ছি, we need your help. Please, মারতে যাবেন না, কাউকে পাঞ্চ করে আপনি মেরে রক্তাক্ত করে এখানে বাঁচতে পারবেন না। It's not possible in the United States. Under আপনার এই assault case or terrorism, sorry, আপনার এই assaultের মামলা পড়ে জেলে যাবেন। You don't need that. মার খেয়ে আসবেন। তবে what is much needed or necessary is that please keep the record. আপনার রেকর্ডটা রাখবেন। We need the records. We don't need your punch that you punch someone else and I mean grounded someone by big heavy punches. We don't need that. আমাদের এটা দরকার নাই। আমাদের we have to ban them in the United States. As soon as we can ban them in the United States, they'll be banned forever from around the world, ladies and gentlemen, particularly European countries, from the United Kingdom at the same time. So therefore আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিটা ক্ষেত্রে আপনারা যে আপনাদের জীবনযাপন যে থ্রেটেনিং হচ্ছে এদের দ্বারা, এদের বিহেভিয়ার দ্বারা, এদের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে, we need this proof. We don't need your punch. We don't need your fight with them on the street. We don't need them. মনে রাখবেন, এই দেশে ফাইট করে প্রমাণ করার কোনো দরকার নাই যে ইউ আর হ্যাভি, ইউ আর ভেরি পাওয়ারফুল। আওয়ামী লীগের নিজেদের মানে আপনার এই যে কি বলে মানে এই যে খুব তাদের জন্য অলরেডি তারা গর্ত খুঁড়ে ফেলছে। ইট ইজ রাইট নাও উই নিড টু ফিল ইট আপ টু ব্যান দেম ইন দ্য ইউনাইটেড স্টেটস। উই নিড মোর কেসেস, ladies and gentlemen, more cases. Just record the evidence. Provide us. We can build this case forever so that we can ban them in the United States. Try to understand that. বারবার বলছি, তাকে মেরে রক্তাক্ত করা, that's not the bravery in the United States. You'll go to prison. What we need right now, যা দরকার আমাদের, আপনার we need evidence যে আপনার জীবন বিপদস্তে, you feel threatened by their activities or by the rhetoric or by they're harassing you, your daily life hampering by their activities. That's the proof we need. Try to understand that, ladies and gentlemen. So please আমার সাথে ইনবক্স করবেন, কোথায় মনে রাখবেন কে করেছে, তার আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্ট কিনা, এবং এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স must be needed, must be recorded. That's what we need, ladies and gentlemen. Please, আমরা দেখেন কনসুলেটে হামলা হয়েছে, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হামলা হয়েছে, গতকালকে সন্ত্রাসী একটা
কুত্তা মিজান না ডিম মিজান জানি না গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের আপনার নিউ ইয়র্কে। There are many more to be arrested on the way. It doesn't happen over time in the United States. That's not Bangladesh. কেউ বললেই কাউকে গ্রেফতার করে, যদি মিথ্যা গ্রেফতার করে তাকে আবার কম্পেনসেশন দিতে হবে। এটা আইন, ল অফ কান্ট্রি অফ ল, রুল অফ ল, the country of rule of law. So we cannot do that. আমি আপনাকে বলছি তাদের অ্যাক্টিভিটিস দ্বারা মনে করবেন না they are powerful. No, they are dismantled. They're showing the desperation of their I mean non-existence I mean on the soil of anywhere, ladies and gentlemen. So তারা প্রমাণ করতেছে তারা desperate, they broken, they gone, they have no legitimacy. এবং এই কুত্তাদের মানে শেখ হাসিনা আপনার লেলিয়ে দিয়েছে। তবে বলে নাকি এই বেশিরভাগ কুত্তা কিন্তু চৌধুরী তানিম ভাই আমাদের সিলেটের লাঙ্গল টু আমেরিকা, লাঙ্গল টু লন্ডনের মানে গড়ের বা মাঝি মাল্লার গড়ের সন্তানরা কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা দু একদিন কথা বলেছে, এদের মাধ্যমে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। মনে রাখবেন কোন লেখাপড়া সম্ভ্রান্ত পরিবারের সিলেটি পরিবারের সন্তান কিন্তু এখানে নাই। এখানে সান্না আনোয়ারুজ্জামান চৌধুরী বা এই ধরনের কুত্তা যেগুলো আছে, কুত্তা টাইপের, পড়ালেখা কম, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এরাই কিন্তু এই কাজগুলো করতেছে। মনে রাখবেন বিষয়টা। সো আমি লেডিস এন্ড জেন্টলম্যান ভালো মানুষের সন্তান কেউ নয়। তো আপনাকে আমি অনুরোধ করবো, প্লিজ কিপ দ্য রেকর্ড, উই নিড দ্য রেকর্ড evidence to ban them in the United States. We don't need anything else. আপনি কাউকে মারার দরকার নাই, কারোর সাথে ঝগড়া করার দরকার নাই। আপনার সাথে করতে চাই রেকর্ড, প্রয়োজনে সিস্টেম এটাকে ইনসাইট করে দিয়ে রেকর্ড করে নিয়ে আসবেন যে সে তাদের যে প্রতিদিন যে তাদের এটা হচ্ছে, এটা কথা বলা অপরাধ নয়। সাথে জাতীয় পার্টিকে হবে এবং জাতীয় পার্টির বিষয়ে একটাই বক্তব্য, স্বৈরাচার এবং গণহত্যাকারীদের কোন মানে আপনার এই দূষরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু, জাতীয় ভবিষ্যৎ প্রজন্মের শত্রু, এদেরকে রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে দেওয়া হবে না, দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। বিএনপির মিস্টার ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করেছি, পাইছেন আপনি গতকালকে পাইছেন, জামাত বিএনপির ছেলেরা আপনাকে রক্ষা করেছে, বিএনপিতে কেউ আমরা দেখেছি, তারপর আপনার উপরে আপনাকে ধাক্কা মেরেছে, এটা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধাক্কা মেরেছে, সকল জাতীয়তাবাদী শক্তিকে ধাক্কা মেরেছে। তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদেরকে আমাদেরকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে বলছি উই নিড এভিডেন্স। ডোমেস্টিক ইউনাইটেড স্টেটসের ডোমেস্টিক টেরোরিজম অ্যাক্টে প্রেসিডেন্ট ট্রাম্প যেটাকে রিভাইজ করেছেন, এদের প্রত্যেককে আইনের আওতায় আমরা আনবো ইনশাআল্লাহ। সময় লাগতে পারে, উই আর বিল্ডিং দ্য কেস, বাট প্রমাণ রাখবেন, প্রয়োজনে পাঁচ খেয়ে আসবেন, রক্তাক্ত হয়ে আসবেন, মারতে যাবেন না, হসপিটালে যাবেন, পুলিশের কাছে রিপোর্ট করবেন ইনশাআল্লাহ। এটা করবেন। আমরা বহির্বিশ্বে লজ্জিত আমাদের সংস্কৃতি, ইয়াস জাতীয় পার্টি এগুলোতে নাই। এটা আমি আপনাকে বলে রাখি, বিদেশে বিশৃঙ্খলা করা, সন্ত্রাসী কাজকর্ম করা, দেশের মান সম্মান ধ্বংস করাতে জাতীয় পার্টি কোনো নেতাকর্মী জড়িত নয়। এটা আমি আপনাকে বলে দিলাম, এটা সত্য, এটা আপনি ক্রেডিট নিতে পারেন জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে, ডেফিনেটলি। বাট জাতীয় পার্টি ডোমেস্টিক এনিমেল ছিল এবং ভারতের আপনার প্রেতাত্মা কেনা এজেন্ট ছিল। এটা ভুলে গেলে চলবে না। 17 বছর এই কাজটাই তারা করেছে। যত মানুষকে খুন করা হয়েছে, যত মানুষকে গুম করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তার বাদ জাতীয় পার্টিকে নিতে হবে। দ্যাট ইজ আওয়ার লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো কারণ চলে আসবে, আমার সময় নাই বেশি, আমি আপনাদেরকে বলে রাখি যে উই আর ওয়ার্কিং অন ইট। এটা এমন এক জায়গায় আগুন দিয়েছে, আমি যখন জড়িত হয়েছি আমি এটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। উই নিড এভিডেন্স। মারতে দেন, মার খেয়ে আসবেন, তবে পুলিশ ডাকবেন, রেকর্ড করাবেন, রেকর্ড নিয়ে আসবেন। দ্যাট ইজ হোয়াট ইউ নিড। FBI is watching their activities, their move every single day they are watching. অবাক হচ্ছেন? এটাই সত্য। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে একবার নির্লজ্জ ভারতের গোলামি করে 5 আটা দালালি করে রাজনীতি করতে পারবেন না। মির্জা ফখরুল যে একদম পিওর রাজাকারের বাচ্চা, ভারতের দালাল, দুই বাবাও রাজাকার, ছেলেও রাজাকার, একজন ভারতের পাকিস্তান রাজাকার, একজন ভারতের রাজাকার। ভারতকে আশ্বাস দেয় যে আমরা জামাতকে মাথায় তুলবো না, বাংলাদেশের রাজনীতি ভারতের প্রভাব থাকবে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চায়। এখন এই চরিত্রের কোন রাজনীতিবিদের রাজনীতি বাংলাদেশে থাকার কথা নয়। এই দিক থেকে মির্জা ফখরুল জয় বাংলা। নির্বাচনে দেখবেন ওই মাঝে মাঝে জাতিসংঘে যাবে, দু একটা কথাবার্তা বলবে, কিন্তু বাংলাদেশে এমপি মন্ত্রী হবেন এই সুযোগ আর থাকবে না। শুধু এটা না, এখানে একটা কঠিন ধরা খেয়েছে। শুধু ধরা এটা না, আপনি মনে রাখবেন যে ভারতীয় যত মাল আছে, আমার কথাটা লিখে রাখেন, এরকম বিএনপি সবাই যে ভারতের দালাল মির্জা ফখরুলের মতো, বিষয়টা কিন্তু এরকম না। বিএনপি সবাই যে রাজাকার পুত্র তা না, মুক্তিযোদ্ধা পুত্র বা বাংলাদেশের জন্ম, এরকম অনেকে আছে। তো সেই জায়গায় একদম পিওর ভারতের দালাল যারা, এদের প্রত্যেককে ধরে ধরে রাজনীতিতে খেয়ে দিবেন ইলিয়াস, পিনাকি, এরা, এদের হাতে তাদের মাল আছে। এখন মির্জা ফখরুলের তো আর ওই মেশিন টেশিন ঠিক নাই যে জয়নুল আবেদিন ফারুকের মতো প্রবাসীর স্ত্রী পেটে বাচ্চা দিবেন, সেটা তো আর পারবেন না। কিন্তু টাকা পয়সা বা অন্য কোনো চুরি চামারি এগুলো আছে কোনো না কোনো ভাবে, যেমন চান্দাবাজকে খেয়ে দিয়েছেন পিনাকি, আরো খাবেন সামনে নির্বাচন আসুক। নির্বাচনের আগ মুহূর্তে যখন ভোটাররা সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিব কাকে দিব না, তখন দেখবেন, আমি আগের ভাগে বলছি, আমি জানি ভাই, এরকম বড় বড় অনেক ভারতীয় দালালদেরকে একদম খেয়ে দিবে। এর মানে তাদের রাজনীতি নাই, তারা জিততে পারবে না, এবং এই সামনে নির্বাচনে জিততে না পারলে এমনিতেই হারিয়ে যাবে। তো মির্জা ফখরুল রাজনীতিতে অযোগ্য হয়ে পড়ে, এমনকি নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতাও হারিয়ে ফেলেছে। এই ঘটনা ঘটে গেছে। দেখেন, দিনে দুপুরে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা কিন্তু হাসিনার বাংলাদেশ। একজন চোর যদি চুরি করে, হাতে নাতে যদি আপনি ধরেন যে এই যে আপনার বাসা থেকে স্বর্ণ চুরি করেছে, আপনি ধরেছেন, তারপর আপনি তাকে কি করবেন? তাকে আপনি জামাই আদর করবেন না? এই সুযোগ নেই। দেখুন মির্জা ফখরুল এমন ধরা খেয়েছে, রাম ধরা খেয়েছে, লজ্জা শরম থাকলে
কোনোদিন ক্যামেরার সামনে আসবেন না। লজ্জা শরম থাকলে, মির্জা ফখরুল যদি সামান্য হায়া লজ্জা থাকে, কোনোদিন আর কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিবেন না, কোনো পাবলিক প্রোগ্রামে যাবেন না। যদি যান, বুঝতে হবে যে মিনিমাম লজ্জা শরম স্মার্টনেস ব্যক্তিত্ব মির্জা ফখরুলের নাই। মির্জা ফখরুল যদি ক্যামেরার সামনে আসেন তাহলে বুঝবো যে একজন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর মোদিপুত। কারণ দেখেন, প্রথম কথা হচ্ছে ভারতের দালালি করতে পারে, দালালি করলেই যে সে অযোগ্য, ক্যামেরার সামনে আসতে পারবে না লজ্জায়, তা না। আওয়ামী লীগ হাসিনা এত প্রকাশ্যে ভারতের দালালি করতে, বা এরকম ভারতের দালাল তো বিএনপি তারও আছে, যেমন আমির খুশরু মাহমুদ চৌধুরী কিংবা সালাউদ্দিন আহমেদ। দ্যাটস ডিফারেন্ট। ভারতের দালালি করা সব ক্ষেত্রে লজ্জা না। আমেরিকার দালাল আমাদের সহকর্মী অনেক আছে, তারা গর্বের সাথে বলে, এবং তাদের ভাব সমাজে অনেক। এরকম দালালরা এমপি মন্ত্রী হবে, এটা ঠিক আছে, কিন্তু ভারতের দালালি না, এটা অন্য কারো দালালি করলে হওয়া যেতে পারে। ভারতের বাস্তবতা শেষ। কিন্তু এটা ধরা পড়ার পর, আর কিভাবে ধরাটা পড়েছে দেখেন, মিথ্যা কথা অনেকে বলে, জামাতের লোকজনে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা বলে, আমি জানি, আমি এটা অস্বীকার করবো না। রাজনীতিতে অনেক ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বা কৌশলগতভাবে ঘুরিয়ে ফিরিয়ে, এই রাজনীতি সবাই করে, এত সৎ বাংলাদেশে কেউ না। কিন্তু একদম ছোট শিশু বাচ্চার মতো মিথ্যা কথা বলে। শিশু বাচ্চা মজা করে বলে না, মজা করে হোয়াইট লাইন খাইছো না, খাই নাই, আবার খেয়ে বলে যে না খেয়ে বলে খাইছি। এই যে নির্লজ্জ মানে শিশু সুলভ মিথ্যা, যেগুলো কেউ দুধ ভাত হিসাবে মনে করে, যেটা কিছু না, বাচ্চা বলেছে, এবং এতে অনেকে মজা পায়। বাচ্চারা মিথ্যা কথা বললে কিন্তু অনেকে মজা পায়। আপনাদের বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে, সে যদি মিথ্যা কথা বলে, এটা কিন্তু আপনার আনন্দের খোরাক। দেখছো ছোট বাচ্চা কি সুন্দর মিথ্যা কথা বলছে, কেউ রাগ হয় না, ক্ষোভ হয় না। যে বাচ্চার বয়স 2 বছর, 2 বছরের একটা বাচ্চা মিথ্যা কথা বললে আপনি আনন্দিত হন কিনা একটু প্রশ্ন করে দেখেন। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি মজা পান, তো আপনি চান যে আরো এইভাবে বলুক, ভালো লাগে। তো মির্জা ফখরুল ওই রকম মিথ্যা কথা বলেছে। কি ওই যে মূল ঘটনা তো জানেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাই, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, বাংলাদেশের রাজনীতি ভারতের প্রভাব থাকবে, এনসিপি কোনো দলই না, কোনো শক্তিই না, আবার ভারত আপনাদেরকে আমরা আশ্বাস দিচ্ছি জামাতকে আর মাথায় তুলবো না। তার মানে ভারতের কাছে দেশ বিক্রি করে আছে, ৭২ সংবিধানই আমাদের সবকিছু, জুলাই টুলাই কিচ্ছু না, জামাত ৩০ আসন চেয়েছিল। এই যে সাক্ষাৎকার, যখন এটা প্রকাশিত হওয়ার পর আমরা যখন দোচন দেওয়া শুরু করলাম, তারপরে দেখেন ধরাটা কিভাবে খেয়েছে, আমি একটু দেখাই। প্রথম স্টেটমেন্ট বিএনপি মিডিয়া সেল শাহরুল কবির খান যে বার্তা দিয়েছেন, বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময়ের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। তো কি দাঁড়ালো, যে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়েছে। যদিও কি ভুল তা আর বলতে পারবে না, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না যে কি ভুল, যে আমি এটা বলেছি তারা এইভাবে বলেছে না, আর ওটা হলে রিজয়েন্ডার পাঠাতেন। এগুলো একটা বাটপারি, স্রেফ বাটপারি, এসব বাটপারি। যাই হোক, তো এই প্রথম শাহরুল কবির খানের বিবৃতিতে বলেছেন যে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, মানে সাক্ষাৎকার দিয়েছেন এটা ঠিক। তারপরে দেখছেন যে না, এই ভুলভাবে উপস্থাপিত এটাকে গ্রহণ করেনি, উল্টা বলছে যে আপনি এখানেও মিথ্যা বলছেন, ডাবল মৃত্যু। তারপরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের ফোন রিসিভ করা শুরু করলো নিউ ইয়র্ক থেকে মির্জা ফখরুল, কখনো মানব জমিন তো বিএনপি নিজেদের পকেটের পত্রিকা এখন, আবার কখনো আমার দেশকে বলেন কলকাতার পত্রিকার সাক্ষাৎকার ফেক, ভুল বোঝাবুঝি সৃষ্টি ষড়যন্ত্র, এআই দিয়ে তৈরি। এখন এর আগে বলে যে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, এরপরে যেটা বলে যে এআই দিয়ে তৈরি, মানে সাক্ষাৎকারই দেয়নি, ষড়যন্ত্র। ঠিক আছে, এটা একটা ভালো ব্যাখ্যা ছিল যে আমি দেইনি ভাই। এবং কত সুন্দর কথা, একজন রাজনীতিবিদ ওইরকম কথা বলতেই পারে না। কিন্তু মজার বিষয়, মির্জা ফখরুলের কপাল খারাপ, বিএনপিরই কপাল খারাপ। আকাম করলে ভাগ্য ভালো হয় না ভাই, মানুষকে নির্যাতন করলে, গরিবের হক মেরে খেলে ভাগ্য ভালো হয় না। একজন রিক্সা চালক, একজন চুল কাটার নাপিত, তার কাছ থেকে চান্দা খাইলে ভাগ্য ভালো হয় না। তো দর্শক, এই জায়গায় কপাল খারাপ মির্জা ফখরুলের। কিছুক্ষণের মধ্যেই খবর আসলো, সব জায়গায় খবর ছড়িয়ে পড়লো যে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকার নেওয়ার সময় সাক্ষাৎকার গ্রহীতা ছবি পাবলিশ করে দিয়েছেন, এবং ওই খবরের মধ্যে এডিট করে ছবি ঢুকিয়ে দিয়েছেন, মানে প্রমাণ করে দিয়েছে পত্রিকা যে সাক্ষাৎকার মির্জা ফখরুল দিয়েছে, এআই দিয়ে তৈরি না, এবং ঘটনা সত্য যা বলেছে সব প্রমাণ আছে আমাদের কাছে। রাম ধরা খেলো না, এরকম নির্লজ্জ ধরা খাওয়ার পর আর রাজনীতি করা যায় না, অযোগ্য হয়ে পড়েছে। একজন লিখেছেন, বাংলাদেশে যখন বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক হচ্ছে, তখন চেষ্টা করলাম এই সময় কাছ থেকে সাক্ষাৎকারের বিষয়ে কিছু জানার। পত্রিকার একজন এডিটরের সাথে কথা বললাম, উনি বললেন বিস্তারিত জেনে আগামীকাল আমাকে জানাবেন। অডিও ভিডিও রেকর্ড কি আছে সাক্ষাৎকারটি তা দেখে। ওনার সাথে কথা বলার আধা ঘন্টা পরে যখন দেখতেছি যে মানব জমিনকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে উনি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেননি, জাস্ট কথা বলেছেন, তখন ওই সময় স্টোরিতে আবার ঢুকে দেখি ওরা তাদের প্রথম প্রকাশ করা জেনারিক ছবিটি বদলে সাক্ষাৎকার গ্রহণকারী
সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় মির্জা সাহেবের সাথে বিএনপি গুলশান কার্যালয়ে তোলা একটি ছবি আপলোড করেছে। মানে ঘটনা ঘটে গেছে, ধরা খেয়ে গেছে যে সাক্ষাৎকার দিয়েছে। এবং বলুন এই দিয়ে ভাই এইসব ফাইজলামি তো চলে না, একটু স্মার্ট হন। এই অযোগ্য, আনস্মার্ট, থার্ড ক্লাস, ইতর, মিথ্যুক, ভারতের দালাল, তথ্য প্রযুক্তির এলেমও রাখেন না, বাচ্চা সুলভ মিথ্যাচার করেন, মিথ্যাও সুন্দরভাবে করতে পারেন না, রাজনীতিতে আপনারা অযোগ্য, আপনাদের মেয়াদ শেষ। মুসলিম লীগের মেয়াদ যেরকম একটা পর্যায়ে শেষ হয়ে গিয়েছিল, বিএনপির মেয়াদ শেষ। আবার ভোট চুরি করতে গেলে ধরা পড়ে। আপনার টিএসসির সেই ঘটনা দেখেছেন, আবার মনে করিয়ে দিই যে কত বড় খারাপ। নিজেরা ভোট চুরি করার চেষ্টা করে, এটা এক জিনিস, আর প্রতিপক্ষের নামে ভোট চুরি ব্লেম দেওয়ার জন্য প্রতিপক্ষের নামের উপর সিল দিয়ে ব্যালট পেপার নিয়ে নাটক করার চেষ্টা করে নিজেরা। কত বড় খারাপ, এটা ধরা পড়ে, নাটক ধরা পড়ে, মাপও চাইতে হয় তাদের। দর্শক, এই হচ্ছে বাস্তবতা। এরকম অযোগ্য লোকজন রাজনীতি করবে, এটা হয় না। এটা রাজনীতি করার অযোগ্যতা, চুরি করার অযোগ্যতা।